54 বছর পর বাংলাদেশ আবারও একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। আসলে কে যুদ্ধাপরাধী, কে রাজাকার, এই প্রশ্নে 24-এর যে বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের পর আমাদের তরুণ ছাত্ররা আমাদের নতুন একটি বন্দোবস্তের কথা বলেছিল। সেটা হলো একটা নতুন বাংলাদেশ দেখতে চায়। 54 বছরের ধ্বজভঙ্গ বাংলাদেশকে আর দেখতে চায় না। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেই একই ন্যারেটিভ নিয়ে আবারও বাংলাদেশ দাঁড়িয়ে গেছে। এর থেকে কি মুক্তি মিলবে আমাদের? প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আপনাদের অনেক প্রিয় একজন সাংবাদিক, অনুসন্ধান রিপোর্টিং এ যিনি 2024-এ শ্রেষ্ঠ সাংবাদিকের পুরস্কার পেয়েছেন, ইলিয়াস হোসেন। আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি। ইলিয়াস, কি অবস্থা? ইলিয়াস, তুমি ফ্রিজ হয়ে আছো কেন? একটু নাড়াচাড়া দাও। হ্যাঁ জি, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি প্রথম একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতে একটা বিষয় বলেছি, আমি হয়তো আশা করি তুমি শুনতে পেয়েছো। বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গেছে। এখনো বাংলাদেশ একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। যখন আমরা দেখতে পাচ্ছি আজকের এই কিছুক্ষণ আগের ব্রেকিং খবর, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাটানি শুরু হয়ে গেছে। ভারতকে 50% ট্যারিফ যোগ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভারত ঘোষণা দিয়েছে আগস্টের 30 তারিখ চীন যাচ্ছে নরেন্দ্র মোদী। আমরা দেখছি যে আমেরিকা জাপানে পারমাণবিক অ্যাটাক করেছে। আজকে আমেরিকা আর জাপান সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত 54 বছর ধরে একই ইতিহাস, একই ন্যারেটিভ, রাজাকার, যুদ্ধাপরাধী। কারণটা কি আসলে? জি, আপনার সব দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আপনার এখানে যুক্ত করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হলো যে বাংলাদেশে, এটা যদি আপনি বাংলাদেশে এখন পর্যন্ত এই ন্যারেটিভ চিন্তা করেন, তাহলে আমি এটা সাথে একমত না। কারণ হচ্ছে এটা দিল্লির ন্যারেটিভ। আমাদের সাথে সেই 1965 সালের পর থেকেই, কিংবা তারও আগে থেকেই, তাদের বাংলাদেশ থেকে ভারতকে, বিশেষ করে 65 যুদ্ধের পরেই তাদের একদম খুব একাট্টা হয় ভারতের এবং আওয়ামী লীগের যে দালাল শেখ মুজিব, তার সাথে এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বলা হয়। সো ষড়যন্ত্র মামলা কিছু না, ওইটা রাষ্ট্রদ্রোহ মামলা। শেখ মুজিব রয়ের লোকজনের সাথে মিটিং করেছে, কিভাবে দুই পাকিস্তানকে আলাদা করা যায় সেগুলো নিয়ে কথা বলেছে। এবং তারপর থেকেই ইন্দিরা গান্ধী, আপনার মনে আছে, তিনি, আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে এখনো সেই বক্তব্যটাও আছে যে হাজার কি বছরের যে বদলা লে লিয়া, এরকম একটা কথা আছে। তো এগুলো তারা নিয়েছে। এখন এই মুহূর্তে ভারতের যে কথা আপনি বলছেন যে খালি যুক্তরাষ্ট্র না, এটা এমন একটা দেশ, এর সাথে পৃথিবীর কারোর সম্পর্ক ভালো না। যদি আপনি ধর্মীয় দিক থেকেও দেখেন, নেপাল যদি পার্সেন্টেজ হিসাব করা হয়, তাহলে পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল। তো সেই নেপালের সাথেও তাদের যে সম্পর্ক, সেটা আপনি খুব ভালো করে, আমি নেপালে ঘুরতে গিয়েছিলাম একবার। মনে করলাম যে এরা যেহেতু হিন্দু, পাশের দেশ ইন্ডিয়া, তো আমি ওখানে গিয়ে, আমি আবার মুসলমান, যেহেতু আমি একটু কমফোর্ট ফিল করছিলাম যে ইন্ডিয়ান হলেই হয়তো ভালো হবে। তা আমার যখন এসে জিজ্ঞেস করছে, ওরা আবার ওই যে আপনার এই পর্বত আরোহীদের জন্য ওদের ওইখানে বিভিন্ন দালাল চক্র টাইপের ঘুরে বেড়ায়, গেলেই আপনাকে ডাকবে যে তুমি করবা কিনা। তা আমি জিজ্ঞেস করছিল কোত্থেকে আসা, আমি বলছি আই এম ফ্রম ইন্ডিয়া। তো এটা বলার পরে একজনের সাথে আমার খুব ভালো খাতির হইলো, তারে আমি চাটা খেলাম তার সাথে। সে দুবাই ছিল, মুসলমান, এই বাংলাদেশের অনেক লোকজনের সাথে তার পরিচয় ছিল। ওর সাথে কথা বলতে বলতে আমাকে ও বলল যে, ভাই তুমি ইন্ডিয়া থেকে এসে এটা বলো না। আমি বললাম কেন? বলছে তাহলে তোমার সমস্যা হইতে পারে ইন্ডিয়ার উপর। তো ওই সময়টাতে আমি একটা হোটেলে ছিলাম, 5 স্টার মানের হোটেল, কিন্তু ওই হোটেলটাতেও আপনার এই বন্ধ ছিল, এই ভারতীয় সব চ্যানেল বন্ধ ছিল।
কোনো চ্যানেল ওরা দেখাচ্ছিল না। তা আমি বললাম, কারণ কি এরকম, কি এরকম অবস্থা কেন?" ওই সময়তে ওদের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছিল। এই কারণে ইন্ডিয়ার সাথে ব্যাপক, আমি সাথে, সাথে আমার পকেট থেকে পাসপোর্ট বের করে দিয়ে আমি বলি, "ভাই দেও, আমি যে বাংলাদেশ থেকে আসছি।" হ্যাঁ, তো বলছে, "তুমি তাহলে ইন্ডিয়া বলছো কেন এতক্ষণ?" আমি বলছি, "ইন্ডিয়া।" আমি তো বলছি যে, "এটা তোমরা হিন্দু, এরা হিন্দু, তোমাদের নেইবার কান্ট্রি, তাদের সাথে তোমাদের ভালো সম্পর্ক হওয়ার কথা।" বলল, "না, না ভাই, এরা খুব খারাপ লোক। তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশ আমাদের বন্ধু। বাংলাদেশের অনেক মানুষ, আমি দুবাইতে ছিলাম। আমার খুব ভালো, ভালো বন্ধু।" সো ইন এই এ আমেরিকা এখন যেই ট্যারিফ তারা এখন যুক্ত করছে বিভিন্ন দেশের সাথে, আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল কাজ যিনি করেছেন, আমি তিনাকে জানি, তিনি এসেছিলেন কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে। মূলত তার কাজ এটা, খলিল ভাই। তিনি এটার পিছনে ব্যাপক সময় দিয়েছেন। অনেক তার পরিশ্রমের ফসল হচ্ছে এই আমাদের থেকে যে 20% সরানো হইলো সেটা, 15% যেটা সরানো হইলো। যাই হোক, এখন এদের সাথে শুধু আমেরিকা না ভাই, এরা নিজের স্বার্থ ছাড়া পৃথিবীর আর কোনো কিছু বুঝে না। আপনাকে যে ন্যূনতম একটা courtesy দেখানো দরকার, এটা ওরা দেখাইতে পারে না। এদের বাসায় গেলেও মিষ্টি এরা করে নিয়ে যায়। গুনে, গুনে নিয়ে যায়। কয়জন মানুষ ওই বাড়িতে আছে, ওই কয়টা মিষ্টি তারা নিয়ে যায়। তো এই ধরনের একটা মানে অসভ্য জাতি, যারা মানুষকে ধর্মের কারণে, গরুর মাংস খাওয়ার কারণে মানুষ পিটিয়ে হত্যা করে। এই অসভ্য জাতির সাথে কোনো আওয়ামী লীগের মতো অসভ্য ছাড়া কেউ থাকতে পারবে না। সো আমার মনে হয়, এই যে আপনি বললেন যে ৫০% এর কথা বললেন না, এটা পুরোটা আমাদেরটা। এই ইন্ডিয়ার একার না। এই যে হাসিনাকে ওরা জায়গা দিয়েছে, আর ইউনূস যেটা বাদ দিয়েছে ওইটা সহ, হাসিনাটা সহ পুরোটা ইন্ডিয়ার উপরে আমেরিকা এখন ঢেলে দিয়েছেন। না, এবার হাসিনাকে যেহেতু জায়গা দিয়েছো, ট্যারিফও পুরোটা নাও। সো এদের মতো অসভ্য ছাড়া কোনো লোকজন ইন্ডিয়াতে গিয়ে থাকতে পারবে না। দ্যাটস হোয়াট হ্যাপেনিং। তারা এখন ওইখানে আছে। আমরা যেখানকার মাল সেই জায়গায় পাঠিয়ে দিয়েছি। ইলিয়াস, প্রশ্নটা ছিল এরকম যে ৫৪ বছর পর বাংলাদেশে আবারও সেই রাজাকার ইস্যু দেখছি। ও আমরা আচ্ছা, দেখছি না, যে আমি ওইটা শুরুটা শেষ করি নাই। সেটা হচ্ছে যে, ধরেন এখন এই ন্যারেটিভটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ, আওয়ামী লীগের ন্যারেটিভ। আপনি যদি গতকালকের হিসাবও যদি দেখেন, এই যে বামের যেই কটাকে নিয়ে এসছে, আমি এই জায়গায় কিছু মিছিল-টিছিল দেখলাম, সেইখানে তারা বলছে এই বিরুদ্ধেও, ওইখানে অডিওতে শোনা যাচ্ছিল যে এই কি বলে? মানে ৭১ নিয়ে যখন ওরা করছিল, বলছে ২৪ এর বিরুদ্ধেও স্লোগান দাও, ২৪ এর বিরুদ্ধেও স্লোগান। আমার একজন ভিডিও পাঠিয়েছে একজন। তো এটা একটা পরিকল্পিত। এই যে এখানে এসে তারপরে এদেরকে রাজাকার বলা হবে। তো ইন্ডিয়ান ব্রোকার তো এই দেশ থেকে উধাও হয় নাই। এই বাংলাদেশে কিছু পলিটিশিয়ান আছে, কিছু মানুষ আছে। এরা এদের মাকে বিক্রি করেও দেশ বিক্রি করে, মানে টাকার বিনিময়ে এদের মাকেও এরা বিক্রি করে দিতে পারবে ইন্ডিয়ার কাছে। সো এটাই তারা করছে। এখন এই জায়গাতে যারা এসে, আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানে মানে সিনারিও? এটাই বাংলাদেশের মানুষ? প্রশ্নই আসে না। এইসব ৭১ এর এই ট্যাবলেট বিক্রি কইরা খাওয়া আর সম্ভব না। গত ৫৪ বছর না, ২০২৪ সালে এই পর্ব শেষ হয়ে গিয়েছে, এবং এই পর্ব শেষ হয় নাই। এতদিন সার্টিফাইড ছিল না। এখন এটা সার্টিফাইড হয়েছে। আপনি যদি নাকি ওই ৭১ এর দল হিসাবে জামাত ইসলামকে যদি ঠিক করেন, তাহলে কিন্তু সব জায়গায় জামাত ইসলামে যোগ দিবে মানুষজন। এটা আপনাদের শুধু সাবধান করে রাখলাম। ইলিয়াস, আরেকটা ব্যাপার হলো যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্র শিবির তারা যুদ্ধাপরাধীর বিচারে, যাদের শেখ হাসিনা বিচার করেছেন, ফাঁসি দিয়েছেন, নিজামী থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের সবার ছবি লাগিয়েছিল এবং সেখানে বাম ঘরনা আহ, রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে কিছু। আবার দেখলাম যে ছাত্র দল সেখানে একটা বিবৃতি পাঠিয়েছে, স্টেটমেন্ট পাঠিয়েছে এটার বিরোধিতা করে। এবং সেখানে দুটো বিষয় ঘটেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ব্যবহার করায় অসন্তুষ্টি জানিয়েছে ছাত্রদল। আবার কিছুক্ষণ আগে দেখলাম খবরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে শিবিরকে ধন্যবাদ জানিয়েছে তার ছবি সেখানে ব্যবহার করার জন্য। এটা ফরহাদ গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কালকে যারা দাবি তুলে একটা মফ তৈরি করে সেই ছবিগুলো সরিয়ে দিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার এই প্রহসনের বিচারে যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি সরানোর পর আজকে শিবির একটা স্মার্ট মুভ করেছে। তারা সেই জায়গাগুলোতে নতুন কিছু ছবি বসিয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান এরা রাজাকার নয়, এদেরকে রাজনৈতিক কারণে শাস্তি দেওয়া হচ্ছে, সেই বক্তব্য, সুখরঞ্জন বালির বক্তব্য, এবং যাদেরকে জোর করে মিথ্যা সাক্ষী দেওয়ার চেষ্টা করেছে স্কাইপি কেলেঙ্কারি সহ সব বিষয়গুলো তুলে এনেছে। এটাকে কিভাবে দেখবেন আপনি?
মাইক্রোফোনটা বন্ধ, ইলিয়াস। আপনি যে বামেদের কথা বললেন, বামেদের সবার আগে যেটা করা উচিত, তাদের ওই বিভিন্ন ইউনিয়ন পরিষদ আছে না, ওইসব ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করে আইসা, ধরেন আমি আর যদি বলি যে প্রিন্স আছে একজন, ওই যে সিপিবি টিপিবির যেসব সেলিম টেলিম যেগুলি আছে, ইনু, এগুলিরে কোনো দলের ভেতরে ঢুইকা আসন না নিয়ে মেম্বার নির্বাচন করতে দিবেন, এবং ওই আসনে মেম্বার নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে হিরো আলমকে বসায় দিবেন। ও যদি পাশ করে আসতে পারে, জীবনে কোনোদিন পলিটিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো না। সো বামেদের হিসাব বাদ দেন, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্রদল কেন এটা করলো। আপনি যেটা বললেন যে এটা আমিও দেখেছি যে আপনার হুমাম কাদের চৌধুরী তিনি এটার পক্ষে করেছেন, তার বাবারই। এখন ছাত্রদল কেন করেছে সেটার বিষয় যদি আমি ছাত্রদলের কাছে যদি আপনি জবাব চান, বা আমি তো আর ছাত্রদলের কেউ না, আপনার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমারও ছাত্রদলের কাছে। ছাত্রদল কি মেনে নিয়েছে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন? ছাত্রদল কি মানে যে তারেক রহমান বিদ্যুৎ খাতের যেটা এই প্রথম আলো সহ এই বাম এই আওয়ামী লীগ গত 15 বছরে যে বিচার করেছে, খাম্বা টাম্বা নিয়ে কথাবার্তা বলেছে, এটা কি ছাত্রদল মেনে নিয়েছেন? ছাত্রদলের যেসব নেতারা এতদিন পর্যন্ত জেলখানায় ছিল, 5 তারিখের পরে যাদেরকে বের করা হয়েছে, তার মানে সেগুলো অপরাধী। যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমরা মেনে নিব। আর যদি মনে করে যে না, খালেদা জিয়া এতিমের টাকা মারে নাই, তারেক রহমান খাম্বা করে নাই, তারপরে বিএনপির লোকজন চুরি করে নাই, এটা যদি মানে, তাহলে জামাত ইসলামেরটাও মানতে হবে। জামাত ইসলামের মতিউর রহমান নিজামী কার কার মাকে ধর্ষণ করেছেন, কার কার মাকে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছেন, কার কার মার পেটে পাকিস্তানের প্রোডাক্ট দিয়ে গিয়েছেন, এটা আমার মনে হয় এখন পরিষ্কার হওয়া দরকার। এটা লজ্জার বিষয় না ভাই। মতিউর রহমান নিজামীর আমি মনে করি মরণোত্তর বিচার হওয়া দরকার। ওর ছেলে মেয়েদেরও ফাঁসি হওয়া দরকার, যে কার কার মারে নিয়ে তার পোলাপানগুলোদের আমাদের এখানে দেওয়া দরকার, এবং ওদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে, এই যে জুলাই যোদ্ধাদের আলাদা বিভিন্ন ভাতা টাতার ব্যবস্থা, এই ভাতার মধ্যে এদেরকেও ঢুকাইতে হবে। শুধু আওয়ামী লীগের লোকজন খাবে কেন ভাতা? মুক্তিযুদ্ধের ভাতা যাদের মাদেরকে নিজামী, সাইদি, দেলোয়ার হোসেন, তারপরে কি বলে আরে আব্দুল কাদের মোল্লা, এই যারা যারা পাকিস্তান ক্যাম্পে যাদেরকে নিয়ে দিয়ে এসে বাচ্চা পয়দা করেছে, সেই বাচ্চাগুলোকে আমরা দেখতে চাই। এদের প্রতি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ সহমর্মিতা, সহযোগিতা এগুলো থাকবে। সো আমরা তাদের দেখতে চাই কার কার বাবা মাকে করেছেন। আর যদি মনে করেন যে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যে বিচারটা হয়েছে, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যে বিচার হয়েছে, কাদের মোল্লার বিরুদ্ধে, তারপরে সাকা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী, কামরুজ্জামান, এদের বিচারটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এই দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে শিবিরের সাথে ছাত্রদল বিএনপিকেও থাকতে হবে। মনে করেন যদি আপনি আবার সেই দলকে বিভাজনের দিকে নিয়ে যান, সেই 71-এর ইদানিং কিছু কথাবার্তা শুনলে ঢাকা শহরের সবচাইতে বড় এক চাঁদাবাজ আছে, সেই চাঁদাবাজ আপনার সেদিন এক মিছিল করলো। ওর চাঁদাবাজির আমার কাছে আছে, কিছুদিন আগে সামি ভাই তার কিছু জিনিস দিয়েছিলেন, প্রচার করেছিলেন, না আমার আমি বললাম না। তো এই চাঁদাবাজ সেদিন মিছিল করছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই মিছিল তো কলকাতার মিছিল, এই মিছিল শেখ মুজিবের মিছিল, আওয়ামী লীগের মিছিল। এই গত 15 বছরে এই মিছিল করে আমাদেরকে বিভাজন করেছে। শাহবাগের মিছিল এটা, তারা সেটা করেছে। সো এই জায়গা থেকে যদি তারা পরিষ্কার না হয়, তাহলে আমাদের নিজেদেরকেও সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার ফের নতুন করে চিন্তা করতে হবে যে আমরা আসলে কি করব। চোখে সরিষার ফুল দেখায় দিব, এই জায়গা থেকে যদি না বের হয়ে আসে। আমরা অনেক কিছু দেখছি, কিছুই বলছি না এখন পর্যন্ত। শুধুমাত্র পিনাকি দাদা মোটামুটি, তাও আমার মনে হয় পিনাকি দাদা 2% বের করছেন, কথা বলছেন। পিনাকি দাদার কাছে যা আসে সেগুলো আমার মনে হয় না উনি পুরাটা দেখান। আর আমরা সহ যদি লাগি না, তাইলে মোটামুটি চাঁদাবাজ সারা দেশে একটা রাজনৈতিক দলের আর কিছুই থাকবে না। সো সাবধান হয়ে কথা বলতে হবে। আমরা এই গত 15 বছর এইসবের দুর্নীতি এগুলির জন্য আমাদের আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ছিল না। এই দেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের 2 ভাগে বিভাজন করে ইসলাম ধর্মকে তারা আলাদা করেছে। সেই আলাদা করার পরে এই দেশের মানুষের উপরে সারা পৃথিবীর ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি আমাদের দেশের এই মুসলমানদের উপরে নির্যাতন করেছে গত 15 বছর।
এটার শুরুটা সেই ৭১ দিয়ে শুরু হয়েছে, সেই ৭১-এর টুপিওয়ালা লোকজনকে বানানো হয়েছে রাজাকার। এই যে একটা প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এই জায়গা থেকে বের হইতে হবে। আচ্ছা, শেখ হাসিনা তার ক্ষমতার আমলে একটা যুদ্ধাপরাধী বা রাজাকারদের তালিকা করেছিল, এটা তুমি জানো নিঃসন্দেহে, তখন বোধহয় তুমি বাংলাদেশে সাংবাদিকতা করো। 10,789 জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকাটা পরের দিনই তারা সেটা আবার উইথড্র করেছে। হ্যাঁ, তো সেই তালিকার হিসেব দেখা গেছে, মানে পরবর্তী খবর কাগজগুলোতে এসছে, এই 10,789 জন রাজাকারের ভেতরে 8,000 জন ব্যক্তি হলো আওয়ামী লীগের, 2,000 জন ব্যক্তি হলো বিএনপির, এবং জাতীয় পার্টির রয়েছে কয়েকশত, 35 কি 38 মাত্র জামাত ইসলামের। এই যে রাজাকার ইস্যুগুলো, যে মানে আমার কাছে মানে দুঃখ লাগছে। এখন অনেকেই বলবে যে কি ব্যাপার, আপনারা দুজনে বিএনপি কে বাদ দিয়ে জামাতের পক্ষে কথাগুলো যাচ্ছে কেন? আসলে বিষয়টা হলো কি, এই যে ন্যারেটিভ গুলো আসছে, এটা বন্ধ করার জন্য কিছু জায়গা আমাদের আসলে আলোচনা করা উচিত। আমি মনে করি 8,000 রাজাকারের তালিকার দল আওয়ামী লীগ, তারা নিজেরাই এতদিন চেতনা বিক্রি করেছে ৭১-এর। যে দলটির প্রেসিডেন্ট মানে বিএনপির প্রধান জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অথচ এই আওয়ামী লীগের আমলের রায় দিয়ে তার উপাধি কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে গুপ্তচর, পাকিস্তানি গুপ্তচর বলা হয়েছে জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মাঠে যুদ্ধ করেছেন। হাসিনার রায়, এটাও কিন্তু হাসিনার রায়। এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে রাজাকার তালিকাটা কি সঠিক ছিল, বা আওয়ামী লীগের সকল রায় কি সঠিক, যেটা বিএনপি অর্ধেক মানছে অর্ধেক মানছে না? তারা একটা এরকম পদক্ষেপ নিত যে আমরা কতজন আসলে নিহত হয়েছেন, কতজন নারী ধর্ষিত হয়েছেন, কতজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটার আমরা একটা করবো। এটা গত 1 বছরে সম্ভব ছিল। এই জায়গায় হাত দেবে না কেউ, কারণ এই জায়গায় হাত দিতে গেলে ইন্ডিয়া চেপে ধরবে যে না, এখানে দেওয়া যাবে না। এখন এটা যদি নাকি আপনি মনে করেন, যদি করতেন, মনে করেন, তারপরে কি আপনার মনে হয় আওয়ামী লীগ মেনে নিত? কখনোই, কোনোদিন আওয়ামী লীগ মেনে নিত না। তার মানে আওয়ামী লীগের সময় যখন আবার আপনি করবেন, আপনি যেটা বললেন আমার মনে আছে, তার ঠিক একদিন পরেই সেটা সাথে সাথে উইথড্র করা হয়েছিল, কারণ ওইখানে ওই সিটিং অনেক মিনিস্টারও সেখানে তারা রাজাকার হিসাবে তাদের তালিকায় নাম চলে এসেছিল। আমার ঠিক মনে নাই, একজন মন্ত্রীও ছিল ওই সময়। তো ওইটা কিন্তু সামহাও বের হয়ে গিয়েছিল। আমার মনে হয় যেটা বেশ করে দিয়েছিল, যেটা তারা মানে তাদের যে গোজামিল দিয়ে যেটা করা, সেটা বের করতে গিয়ে অইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যেভাবে হোক সেটা বের করে দিয়েছিল কিছুক্ষণের জন্য, মিডিয়াতে চলে এসে তারপরে সাথে সাথে সেটা বলেছে যে এটা ভুল ত্রুটি হয়েছে। আচ্ছা, তারপরে যদি করতো, আমরা কি মানতাম কখনো? আমরা কখনোই আওয়ামী লীগের হাতে ইতিহাস কখনোই মানা হবে না, কারণ আওয়ামী লীগ এমন একজন যে ব্যক্তি কিনা এই দেশের স্বাধীনতা চায় নাই, তারে স্বাধীনতার আব্বা বানিয়েছেন। যেই ব্যক্তি মানে বাংলাদেশে প্রথম গুমের জনক, যেই ব্যক্তি বাংলাদেশে সবার আগে ক্রস ফায়ারের জনক, বাংলাদেশকে যার হাত ধরে মানুষ না খেয়ে মারা গিয়েছে, একমাত্র দুর্ভিক্ষ এই দেশে, স্বাধীন দেশে ঘটেছে এই শেখ মুজিবের সময়। সেই ব্যক্তিকে যারা স্বাধীন জাতির পিতা বানায়, তাদের হাতে জিয়াউর রহমানকে তারা বানিয়েছে রাজাকার। এদের হাতে তো ইতিহাস লিখতে দেওয়া যাবে না। এখন কি করতে পারি আমরা? আমি এই কথাগুলি ভাই আমি বিভিন্ন সময় বলি, এবং আমি মনে করি আমাদের রিপিটেডলি এই কথাগুলো বলা উচিত। আপনি একজন মানুষ হিসাবে আপনার কাছে আমার বিশ্বাস করার দরকার নেই ভাই। আপনি এই মুহূর্তে যিনি এই ভিডিওটা দেখছেন, আওয়ামী লীগের অনেক মানুষজন হয়তো ভিডিও দেখছেন। আমি আওয়ামী লীগের লোকজনের কাছে একটা প্রশ্ন করি, বা আমাদের বিএনপির লোকজন, জামাতের লোকজন, আমাদের এনসিপির লোকজন, এইসব লোকজনের ভেতরে অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে যাদের একটা আবেগ আছে। আমি পোস্ট করলে হয়তো অনেকের মনে কষ্ট হয় যে ইলিয়াস ভাই এইভাবে কথাটা বললো। ভাই আপনার কাছে কোশ্চেন করলাম, আপনি একজন মানুষ বেঁচে আছেন এই মুহূর্তে। 54 বছর আগে এই দেশে অনেক মানুষ ছিল যাদের বয়স 20 বছর, তাদের এখন বয়স হচ্ছে 75 বছর। 75 বছর মানুষ অনেকেই আছেন এখনো সুস্থ আছেন, কথা বলতে পারেন, মনে আছে। কিংবা ধরেন 70 বছর, 65 বছর, তাদেরও অনেক কিছু মনে আছে। এইটা তো অন্তত মনে আছে যে আমার গ্রামে কতজন মানুষ রাজাকার ছিল, কতজন মানুষ মুক্তিযোদ্ধা ছিল, আমার গ্রামের কোন জায়গায় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। বাংলাদেশে ডিসেম্বরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 14 তারিখের মধ্যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে এই ভারতের এক আঘাতেই,
এখানে বাংলাদেশের মানুষের কিছু করা লাগে না, যুদ্ধ করেছে, আমি কাউকে ছোট করে কথা বলছি না, যুদ্ধ কেউ কেউ করেছে। কতজন? আপনি আপনার গ্রামে, যিনি এখন ভিডিও দেখছেন, আপনি আপনার গ্রামে একটু চোখ বন্ধ করে দেখেন তো যে কয়জন মানুষ ভিডিওটা এই আপনার এই আপনার গ্রামে মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযোদ্ধা হয়তো 2-4 জন খুঁজে পাবেন। রাজাকার ছিল, আবার জামাত ইসলামও করতো, কিংবা এখন জামাত ইসলাম করে, খুঁজে দেখেন তো। আপনি জবাব দেন। আপনি যে কোশ্চেন, ইতিহাসের যেই কোশ্চেন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটার জবাব আপনার কাছে আছে। আপনি, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, বোন বিয়ে দিয়েছেন, ফুপু ফুপা, মামা খালা, এদের আত্মীয় স্বজন বিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, পড়াশোনা করেছেন, সবাইরে ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন যে তোমার গ্রামে, তোমার পরিবারের কাউকে কি পাকিস্তানের মিলিটারিরা ঘর থেকে কোনো মুসলমান মহিলাকে টেনে নিয়ে তুলে গিয়েছে এবং নিয়ে ধর্ষণ করেছে, এরকম আছে? যদি একজন পান, সত্যবাদী যদি হয়ে থাকেন, একজন যদি পান, জীবনে কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো না। ভাই, ইতিহাস আপনার চোখের সামনে। এটা তো আপনার কোরআন শরীফ কবে নাজিল হয়েছিল, আপনার মেরাজ নিয়া, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ওনার উপর নবুয়ত নাজিল হয়েছিল, জিব্রাইল আসলেই আসতো কিনা, আপনার এই কোশ্চেন করা হয় নাই তো। আপনার এই যেই মুহূর্তে আমরা কথা বলছি, এটা সমসাময়িক ঘটনা, আপনি খুঁজে বার করেন। এটা করা হবে না, কারণ হচ্ছে এইটা যদি বের হয়ে যায়, তাহলে এই যে চেতনার ব্যবসা, এটা বন্ধ হয়ে যাবে। কথাটা বললেন যে তাদের কথাবার্তা আর ছাত্রদল এবং এই যে আওয়ামী লীগের যেসব কথাবার্তাটাতে এগুলো যা যা হচ্ছে, এবং এই রাজাকারের তালিকা এগুলোরে তারাও করবে না, কারণ এটা বেচে তাদের এখন খেতে হবে। দুইটা ভাগ তো হইতে হবে। এখন আপনি যদি, আমি যদি এখন জামাতের সাথে ফাইট করতে চাই, তাহলে জামাতের সাথে আমার ফাইট করতে গেলে আমার প্রথম আসতে হবে যে তারা কতটা চাঁদা নেয়। আমি কারা কে নেয় না নেয় আমি সেটা বলছি না, তাদের সাথে আমার যাইতে হবে যে আমি, ওরা চাঁদা কতটুকু নেয়, আমি কতটুকু নেই, ওরা কতটা দুর্নীতি করে, আমি কতটা দুর্নীতি করি, কোন পয়েন্টে আমি তাদেরকে হারাইতে পারবো, একটা পয়েন্ট তো আপনাকে আনতে হবে সামনে। সো তারা এটা সামনে নিয়ে এসেছে, মনে করছে যে তারা জিতে যাবে, কিন্তু আনফরচুনেটলি এইটা এই এই সময়টা এখন বাংলাদেশে আর নাই। এটা দিয়ে এই প্রজন্মকে, অন্তত আমরা যতদিন বেঁচে থাকবো, এই বিভাজনে আর নিয়ে যাওয়া যাবে না। আমরা পাকিস্তান ভাই বহুত দূর। এটা 1971 সালে পাকিস্তান আমাদের কাছ থেকে চলে গিয়েছে। যদি না যাইতো, আমি গ্যারান্টি দিলাম 75-এ যাইতো, নাইলে 76-এ যেত, না 81-তে যেত, না 2000-এ যেত, না 2024-এ যেত। যেতে তাদেরকে হতো, কারণ ভৌগোলিক সীমারেখায় সংযুক্ত নাই দুইটা দেশ, এরকম পৃথিবীর ইতিহাসে নাই যারা একসাথে আছে। ভাই, এমনি একই অবস্থানে থেকে ভাগাভাগি হচ্ছে। আর আমরা তো সেই কোথায়, তারা কোথায় আমরা। আর পাকিস্তানের রাজনীতিবিদরাও তো সেই শেখ মুজিবের মতো চুতিয়া আপনার এই দুর্নীতিবাজের সাথে জড়িত। তো তারা আপনার এইখানে কিভাবে আমাদেরকে ঠিক মতো রাখবে? তাদের এখন বেলুচিস্তান নিয়ে টানাটানি করছে। পাকিস্তান থেকে আমরা আলাদা হইতাম, টুডে টুমোরো হয়ে যাইতাম, কিন্তু কথা হচ্ছে তাদের সাথে আমাদের ইন্ডিয়ার কারণে ভালো সম্পর্ক থাকতে হবে, এটাই আমরা চাই, এর বাইরে কোনো কিছু না। আমরা পাকিস্তানের সাথে একও হইতে চাই না। মতিউর রহমান নিজামী, তারপরে দেলোয়ার হোসেন সাইদিরা, যাদের যেসব মহিলাদেরকে ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছিল, তাদের গর্বে যেসব সন্তান এসেছে, তাদের পাকিস্তানের প্রতি খুব ক্ষোভ থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের তো সেই ক্ষোভ নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি যদি বেঁচে থাকতাম, আমি একজন রাজাকার হইতাম, শতভাগ আমি পাকিস্তানের পক্ষে থাকতাম, গ্যারান্টি দিয়ে বলছি, ওপেনে বলছি, আমার কে কি বলবেন কিছু জানার দরকার না, আমি পাকিস্তানের পক্ষে থাকতাম। কারণ ওই যুদ্ধটা পাকিস্তানের ইন্ডিয়ার সাথে ছিল। আমি 24-এর যুদ্ধে আমি জীবন দিতাম। অতএব আপনার মাথায় রাখতে হবে যে পাকিস্তানের সাথে যেসব কথাবার্তা বলে এখন আমাদেরকে করা হয়, এই ক্ষোভ যেটা মানে উগলে দেওয়ার চেষ্টা করা হয়। আমি যদি আমার কথা বলি, আমাকে যদি খুব স্পষ্ট ভাষায় বলতে বলেন, আমি আর আমার 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 মনে করেন পূর্বপুরুষ সবাই যদি রাজাকার হয়ে থাকি, মনে করেন রাজাকার, তাহলে রাজাকারের কাজ কি? ওদের যে বর্ণনা, সে বর্ণনা অনুযায়ী আমি, আমার আব্বা, আমার দাদা, আমার দাদার বাবা, আমরা সবাই মিলে বিভিন্ন নারীদেরকে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসতাম। তার মানে পাকিস্তানি পয়দাগুলো কোথায় হইলো আপনি বলেন? পাকিস্তানের পয়দা তো ওই ঘরে, ওইখানে যায় খোঁজ তোরা। এবং ওদেরই ক্ষোভ এখন, ওদেরই পাকিস্তানের প্রতি এত ক্ষোভ। এছাড়া ক্ষোভ হওয়ার কোনো কারণ নাই। পাকিস্তান আমাদের দেশ দখল করতে আসে না, এখন পাকিস্তানের সাথে আমরাও মিলতে যাইনি। পাকিস্তানের সাথে আমাদের কৌশলগত যে সম্পর্ক, সেটা থাকতে হবে। পাকিস্তানের যতগুলো এই আপনার পারমাণবিক বোমা আছে, ওরা বলেছে, ওদের একজন মন্ত্রী বলেছে, ভাই এটা তোর, ইন্ডিয়ার সাথে লাগলে এগুলি সব তোর, তোরে দিয়া দিব আমরা, তোরা আমারে আলাদা কিছু মনে করে। এই সম্পর্কটাই দরকার আমার, আর কিছু দরকার নাই তো। আপনি চাইলে কি পাকিস্তানের সাথে এখন এক হইতে পারবেন? এটা সম্ভব কোনোদিন?
শহীদ ভাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বক্তব্যগুলো আমরা সবাই জানি, এবং আপনি এত দূরে যাওয়ার দরকার নাই তো। 2024 সালের 5ই আগস্টের আগের দিন পর্যন্ত আমাদের স্লোগান কি ছিল আপনার মনে আছে? তুমি কে আমি কে, কি বলেছি আমরা? রাজাকার রাজাকার। তাহলে বিএনপি তো 5ই আগস্টের এই আন্দোলনের সাথে বিএনপি তো এটার বিশাল বড় একটা মানে মানে কি বলবো পক্ষ, তাই না? তো তারা সেই স্লোগান মেনে তারপরে এসছে এখানে। এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে বক্তব্য, এই বক্তব্যের পরে তো বিএনপির কারো বক্তব্য আমরা শুনবো না। যারা এখন বলার চেয়ে সবচেয়ে অবাক হয়েছে, হ্যাঁ এতদিন ধরে ওই বিভিন্ন 2-4 জন নেতারা কথা বলেছেন, কোনো সমস্যা নাই। ছাত্র দলের সেক্রেটারি নাসির, ওর বাপ ছিল হলো আওয়ামী লীগের নেতা, তো ওদের এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি আমারে মনে করেন যে অ্যাজ এ হোল পার্টি হিসাবে কোনো কিছু যদি এসে থাকে, এই ছাত্র দলের কালকের যে বিজ্ঞপ্তি সেখানে তারা তাদের এই পুরো সংগঠন থেকে তারা একটা দিল, ছাত্রদল বলা মানে বিএনপি বলা, তার মানে বিএনপির নিচে উপরের পারমিশন ছাড়া তো তারা এটা করতে পারেনি, তারা সেটা করেছে। তাহলে 24 সালে আপনি তুমি কে আমি কে বাঙালি আর তুমি কে আমি কে রাজাকার, এই দুই দলে বিভক্ত ছিল বাংলাদেশ। তো তুমি যদি বাঙালির দলে হও তাহলে তুমি এদিন আওয়ামী লীগের পক্ষে ছিলে, তার মানে তুমি স্বৈরাচারের দোসর। অর্থাৎ তোমার বিচার হওয়ার দরকার, বাংলাদেশের মানুষ বিচার করবে, সামনের ইলেকশনে তোমাদের বিচার করবে যদি নাকি এইভাবে চলতে থাকে। আমি ভাই আমার ব্যক্তিগতভাবে কথা বলি, আমি এত ভাই সৎ মানুষ না, এত বিশাল ফেরেস্তা মানুষ না, আমি বিশাল আকারে এই বাইতুল মোকাররমে ইমামতি করতে আসি নাই। আমার সব দিক থেকে আপনি আমার খারাপ বানায় দেয়, কোনো সমস্যা নেই। ইন্ডিয়ার ব্যাপারে অ্যাকচুয়াল ছাড় দেওয়া যাবে না। এই ইন্ডিয়ার মূল অস্ত্র হচ্ছে 71, এইটারে বিক্রি করে এই দেশকে সারা জীবন ভাগ করা হয়েছে। এই দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্ম পালন করতে দেওয়া হয় নাই। এটাই তো সেই দেশ যেখানে একটা স্টুডেন্ট শুধুমাত্র একটা পোস্ট করেছিল, তাকে সারা রাত পিটিয়ে আপনারা নির্মমভাবে হত্যা করেছেন। আমরা সেই দেশে আর ব্যাক করতে চাই না। দুর্নীতি করেন ভাই, সব খায়া শেষ করে ফেলেন, অনুরোধ থাকবে টাকা দেশে রাখেন, তাইলেই হবে। আমার বক্তব্য আমি সবসময় ভাই, আমি তো ওপেনে এমনি বলি, আমার চ্যানেলও আমি এইভাবেই বলি, আমি ভাই এটা সারাইতে পারবো না, কারণ দেখলাম তো বহুত ভালো ভালো মানুষ, বিশাল সৎ মানুষ মনে করি, হঠাৎ করে শুনি সে এখান থেকে টাকা নিয়েছেন। এইটা কেমনে আমি করব, ঠিক করবো বলেন? এই ক্ষমতা ভাই আমার নাই, এই শক্তিও নাই, এত বড় যুদ্ধ আমি করতেও পারবো না, মাপ চাই এটার জন্য। বাট ওইটার জন্য যদি জীবন দিতে প্রয়োজন হয়, গেল 15 বছর শেখ হাসিনার সাথে আতাত করি নাই। শেখ হাসিনার কোনো সেই 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনের দিনেও আমি ইলিয়াস করি নাই। এর আগে পরে আপনি নিজে 21 টেলিভিশনের আপনি একজন সম্পাদক ছিলেন, আপনার চোখের সামনে অনেক কিছু ঘটেছে। আমার কি রোল ছিল এই যৌন জাগরণ মঞ্চে, আমার কি রোল ছিল? আমি রিজাইন দিয়েছি একদম ওনার সামনে, উনি ডিউটিতে, ওনার সামনে আমার একদম প্রধান সম্পাদক যিনি, ওর দরজার মধ্যে লাথি মারা ফেলে দিয়ে আসছি কাগজ, আমি চাকরি করবো না আপনার অফিসে। আমি সেই ব্যক্তি, এত আতাত করে আসিনি, এই জায়গায় কোনো আতাত চলবে না। সো ইন্ডিয়ার ব্যাপারে ভাই কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। আরে ভাই, জামাত ইসলামের আমিরের মতো একটা ভদ্র লোক, এরকম নিরীহ টাইপের লোক, তারে ভাই আমি ছাড়ি নাই। ওনার কাছে মাপ চেয়ে নিয়েছি পরে ফোন করে, কিন্তু আমি কিন্তু ধুয়ে দিয়েছি সন্তোষদের সাথে মিলার কারণে। কে কোত্থেকে আসবে, কে কত বড় নেতা দেখার টাইম থাকবে না। যার দল এখানেই করবে, সামনে আমাদের অবস্থান তার বিরুদ্ধে হবে, হিসাব করে কথা বলতে হবে। আচ্ছা, বাংলাদেশের জন্য হুমকি কে? দিল্লি নাকি পিন্ডি, বা দিল্লি না ইসলামাবাদ এই মুহূর্তে? কারণ একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে এখনো ভারত পাকিস্তানের কোনো ম্যাচ হলে 80% পাকিস্তানের পক্ষে। বাংলাদেশে আমি সেই দিন পাকিস্তানের এক সাংবাদিকের কাছ থেকে জানলাম, পাকিস্তানের যে নাটকগুলো প্রতিদিন বাংলাদেশের ইউটিউবে পাওয়া যায় সিরিয়াল, সেখানে দেখা গেছে সর্বাধিক দর্শক বাংলাদেশে। এখন পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের প্রতি মানুষের এত প্রেম, কিন্তু সমস্ত প্রেম একটি দলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, বলে তাদেরকে পাকিস্তানে পাঠাবে। সাদিক আইয়ুব নাকি পাকিস্তানি, এটা আমি যে কি বসু কি মেঘ বলল বসু নাকি নাম, ঘোড়ার নামটা সে বলেছে। আসলে বাংলাদেশের জন্য থ্রেট কে, দিল্লি নাকি ইসলামাবাদ? ভাই বাংলাদেশের জন্য হুমকি কে, এটা তো আপনি অনুমান, এটা প্রেডিক্ট করতে চাচ্ছেন যে আমাদের জন্য কারা হুমকি হইতে পারে। এটা যদি বলেন, জিজ্ঞেস করেন চীন নাকি আমেরিকা, কোশ্চেন ওইটা নিয়ে হইতে পারে। আপনি পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে বলার দরকার নাই তো। ইন্ডিয়া আমাদের দখল করে আছে। আপনার দেশে যেই খুনি আপনার এই 5 তারিখের পর্যন্ত আমাদের দেশে মানুষ মারলো, তাকে তারা জায়গা দিয়েছে। এটা আমরা তো ভাই পাগল হয়ে গিয়েছিলাম 5 তারিখে, যে দেশ এইভাবে দেশ স্বাধীন হয়ে যাবে চিন্তাও করি নাই আমরা, যে কারণে এগুলি মাথায় নেই। আমরা অন্তত এই বদমাইশ ফেরাউন এটা ঘর থেকে বাইর হোক, এটাই চেয়েছে।
ধরে বের করতে তো ঠিক হয় নাই তো। ওই দিন সেনাবাহিনীর সাথে প্রয়োজনে ফাইট করা দরকার ছিল, যে সেনাবাহিনী ওরা দিবে কেন, ওই দিনই ওয়াকারকে জুতা পেটা করে তারপর নামানো দরকার ছিল। এই ভুল আমরা করেছি, যেই কারণে সমস্যা। আমাদের হুমকি টুমকি না, ভারত দখল করে আছে আমাদের সাথে, আমাদেরকে পুরো ক্যাপচার করেছে। এখন আমাদের এখান থেকে বের হইতে হবে। বের হওয়ার জন্য পাকিস্তান বলেন, ইসরায়েল বলেন, আর আমেরিকা বলেন, আর চীন বলেন, যারে দরকার আগে নিজের প্রাণ বাঁচাইতে হবে ভাই, তার পক্ষে যায় কথা বলতে হবে। সো তার যদি হেল্প লাগে নিব আমরা, সমস্যা নাই তো। আমার এখানে বিষয় হলো কৌশলগত সম্পর্ক। আমার প্রয়োজনে, আমার রাষ্ট্রের প্রয়োজনে, আমার নিজের স্বার্থে আমি যদি নাকি কারোর সাথে সম্পর্ক করতে আমরা করব। আমার এই পৃথিবীতে একমাত্র শত্রু ইন্ডিয়া, এর বাইরে আমার আর কোনো শত্রু নাই। ইলিয়াস, শেষ প্রশ্নটা দিয়ে আমরা বিদায় নেব। আমি সেটা হলো যে প্রফেসর ইউনূস তিনি যেই সনদ প্রকাশ করলেন সংসদ ভবনের সামনে, জুলাই সনদ, একটি দল ছাড়া বাকিরা নাখোশ। পিলখানা ইস্যু আসেনি, হেফাজত ইস্যু আসেনি, শহীদের তালিকা বা তাদের কি কি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিষয়ে বলা হয়নি। বলা হয়েছে আগামী সরকার বাকিগুলো কার্যকর করবে। এখন পর্যন্ত একটিও সংস্কার বা ঐক্যমত কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ আসেনি যেটা সম্মত হওয়া যাবে। একটি বিচারেরও সঠিক জায়গা দাঁড়াতে পারেনি সরকার। এক বছরে এই সরকারের এত এত ব্যর্থতা, বা জুলাই সনদের যে অংশীজন ছিল বিপ্লবের, তাদের মধ্যে যে হতাশা, আপনি কি মনে করেন ইউনূস সরকার আসলে ব্যর্থ, বা তাকে যে প্রত্যাশা নিয়ে বসানো হয়েছে সেই প্রত্যাশা তিনি পূরণ করতে কি একেবারেই পারেননি? খালি ব্যর্থ না, ব্যর্থ বললে তো একটা কাজ করতে দিলেন সেটা পারে নাই। ইউনূসের এই সরকারটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটা একটা দুর্নীতিগ্রস্ত একটা সরকার, একদম পুরোটা দুর্নীতির সাথে জড়িত। আপনি প্রধান উপদেষ্টা হিসাবে বসে থাকবেন আর আপনি কিছুই জানেন না, আপনার সব উপদেষ্টারা চুরি করবে, কোনো দায় আপনার আসবে না, এটা মনে করার তো কোনো কারণ নেই। সো ইউনূস নিজেও চোর, তাইলে চোরের যেহেতু আপনি ইজারাদার নিয়েছেন, সো আপনারা ভালো বলার কোনো কারণ নেই। এই দেশের মানুষ যা চেয়েছে কিছু, আপনি যে কটা পয়েন্ট বললেন, আমি প্রবাসে আছি, এই প্রবাসে থেকে আমার সাথে তাদের সম্পর্ক ভালো না থাকলেও এরকম অনেক ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেছেন, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট অনেকেই আছেন, তাদের সবার অবদান আছে হাসিনা বিরোধী আন্দোলনে। আমাদের নাম ধরে ধরে বলার দরকার নাই। প্রবাসীরা জেলে যায় নাই, আপনি মধ্যপ্রাচ্যে দেখেছেন? আমেরিকার মতো দেশে তো আমরা যা মনে চাই এখানে তাই করতে পারি, তারপরও আইনগতভাবে আমাদের ডিফেন্ড করার সুযোগ আছে। মধ্যপ্রাচ্যে সেই সুযোগটাও নাই। আপনি একটা মিছিল করলে সাথে সাথে ধরে আপনারা জেলে দিবে। সে মানুষগুলো জেলে যায় নাই, তারা এই রেমিটেন্স স্ট্রাইক করে নাই, আপনি তাদের নাম বলতে পারতেন না? অন্তত প্রবাসী কথাটা তো উল্লেখ করতে পারতেন। অনেক কিছু করা হয়নি। যে যার যার পুরস্কার ভাই পেয়ে যাবে। যারা জুলাইকে ধারণ করে যারা রাজনীতি করতে চায়, জুলাই যাদের পুঁজি, সেই জুলাইকে যারা মানে দুর্বল করে দিয়েছে, এটা মূলত তারাই দুর্বল হয়েছে, অন্য কাউকে দুর্বল করে নাই। শেখ হাসিনা, বাংলাদেশের শেখ হাসিনা অধ্যায় ইজ ক্লোজ, এইটারে নিয়ে আলোচনা করার কিছু নাই। কিন্তু ইন্ডিয়া কোন শেপে কাদের উপরে আসবে, যেই দলের স্লোগান এখন আরেক দলের উপরে দিয়ে দেওয়া যায়, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই কথা বলার লোক যদি বিএনপিতে থাকে, তাহলে তো ইন্ডিয়ার আর আওয়ামী লীগের দরকার নাই, বিএনপিকে দিয়েই তাদের কাজ চলে যাবে। সো ওগুলি তারা করাচ্ছে। সো আপনি 24কে কলুষিত করেছেন, করাপ্টেড করেছেন, এটাকে আন্ডারমাইন করেছেন, এটার দায় আপনাকে নিতে হবে এবং এটার ফল আপনি নিজেই পাবেন। সো যারা করেছে তাদের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে ওইটারে নিয়ে আশা ভরসা কোনো কিছুই দেখছি না। দেশ যেভাবে চলতে থাকুক। আমার যুদ্ধ, আমার মনে হচ্ছে আবারও সেই ইন্ডিয়ার যুদ্ধে ফিরে যেতে হবে। আমি সেই যুদ্ধ চালায় যাব। এটা সামনে যে আসবেন তারই ধোবো আমি, কোনো সমস্যা নেই। ইলিয়াস, আমরা শেষ করব 30 সেকেন্ডে। আমি জানি তোমার একটা অন্যতম গণমাধ্যম আসছে, বাংলা এডিশন। আমি এটাকে প্রতিদিনই ফলো করি, দেখি ওয়েবসাইট এবং ফেসবুক, ইউটিউবে নিউজ। বাংলা এডিশন সম্পর্কে একটু যদি কিছু বলে বিদায় নাও, মানে এটা বলে দর্শকের কাছ থেকে বিদায় নিলে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। বাংলা এডিশন, আপনি জানেন আমরা এটা অলরেডি উদ্বোধন করেছি। সেটা নিয়ে অনেক কষ্ট আছে। এটার পারমিশন পেতে আমাদের অনেক উপদেষ্টাদের হাত পা ধরতে হয়েছে। তো এটা খুব দুঃখজনক যে আমার একটা গণমাধ্যম আমি চেয়েছি, এটা তো এমনিতেই আমি পাই, এটার জন্য অনেক কিছু করতে হয়েছে। যাই হোক, এটার অনেক স্বপ্ন,
অনেক তরুণের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে এই মুহূর্তে অর্ধশতমত আমাদের সহকর্মী কাজ করছেন। আপনি নিশ্চয়ই এটার অগ্রগতি দেখছেন এবং বাংলাদেশের সব মানুষের কাছে আমরা কথা দিচ্ছি যে আপনাদের যে মনের কথা সেটা আমরা বলার চেষ্টা করব। বিভিন্ন ধরনের সমস্যা আসবে, বাধা আসবে, সেই বাধা পেরিয়ে আপনাদের কথা যারা এতদিন ধরে বলে নাই, যে গণমাধ্যমের কাছে আপনাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা যারা পূরণ করতে পারে নাই, আপনাদের সেই প্রত্যাশা আমরা পূরণ করার চেষ্টা করব। আপনাদের সবার কাছে সহযোগিতা চাই এবং দোয়া প্রত্যাশী। ধন্যবাদ ইলিয়াস। দর্শক, ফেসবুক এবং ইউটিউবে বাংলা এডিশন সার্চ দিলে পাবেন এবং পাশাপাশি নিউজ পোর্টালও বাংলা এডিশন সার্চ করে আপনারা পেয়ে যাবেন। প্রয়োজনে আমরা আমাদের ভিডিওর লিঙ্কে দিয়ে দেব। দর্শক, বিদায় নিচ্ছি। আমাদের সাথে সংযুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। আজকের বিষয়টা একটু ভিন্ন রকম ছিল, কারণ 54 বছর পর বাংলাদেশ নতুন আরেকটা গল্পে প্রবেশ করতে চায়। গত 16টা বছর বা 17টা বছরে আমরা দেখেছি 20 দলীয় জোট একটি টার্গেটে কাজ করেছে, সেটা হলো ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর। তখন এই রাজাকার ইস্যুগুলো আমাদের সামনে আসেনি। গত 15-16 বছরে বিএনপির পাড়াগায় বা রাজধানীতে কোনো ডিস্ট্রিক্টে কাউকে শুনিনি রাজাকার নিয়ে কোনো স্লোগান দিতে। কিন্তু হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর হাসিনার স্লোগানটি এখন বিএনপির মুখে শুনতে পাচ্ছি। আমাদের আশঙ্কা রাজাকার শব্দটা নিয়ে না, আমাদের আশঙ্কা হলো আমরা দেশটা বিভাজিত হতে দেখছি আবারও। যখন আমরা চিন্তা করেছিলাম যে 25-এ এসে এই দেশটা একটা স্বনির্ভর বাংলায় রূপ নেবে, যখন আমরা তারেক রহমানের স্বপ্নগুলোকে চোখের সামনে ভাসতে দেখছিলাম যে তিনি একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবেন, আজকে যেমন তারেক রহমান বলেছেন রাজনৈতিক নেতাদের যেন দেখা দেখি বন্ধ না হয়, মতের ভিন্নতার জন্য তাদের যেন দেখা দেখি বন্ধ না হয়, তারা যেন একে অপরের সাথে দেখা সাক্ষাৎটা বলবৎ রাখেন। তারেক রহমান চাইছেন কি আর দেশে ঘটছেটা কি, এই পার্থক্যটা আজকে আপনাদের দেখাবার জন্য এই লাইভ শোটা করলাম। আমি তারেক রহমানের সাথে লন্ডনে দীর্ঘদিন কাজ করেছি এবং এই মুক্তিযুদ্ধ ন্যারেটিভে তার সহকারী হিসেবে আমরা কাজ করেছি। 300 থেকে 350 বই পড়েছিলাম স্টোরিগুলো লেখার জন্য, গবেষণা করার জন্য। কিন্তু আজকে এই প্রজন্মকে আমরা সত্যটা বলতে পারছি না। আজকের এই শো করার পর অনেকেই আমাকে রাজাকার বলবে, কিন্তু কেউ চিন্তা করবেন না আসলে সত্যটা কি। সত্যটা আমাদের জানা খুব জরুরি। বাংলাদেশকে আর বিভাজিত হতে দেব না। এই মুহূর্তে যারা ক্ষমতা আছেন প্রত্যেকে জুলাই বিপ্লবের অংশীজন, প্রত্যেকে মিলে দেশটা তৈরি করবেন। যেই ক্ষমতায় আসুক কেবল রাষ্ট্রের এবং জনগণের কথা ভাববেন, এটাই আমরা স্বপ্ন দেখি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।